Hello students, welcome back to Creative Learning by Oritro's Classroom. তো বন্ধুরা, ক্রিয়েটিভ লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল তো আমি ডিগ্রি চেঞ্জের অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি এবং ওখানে পার্ট 1 এবং পার্ট 2 তোমরা আশা করি সবাই দেখে নিয়েছো এবং উপকৃত হয়েছো অনেকেই। এইবার আজকে যে বিষয়টি নিয়ে বা টপিকটি নিয়ে আমি আলোচনা করব, আজকের টপিকটি হলো ক্লজ। তো এই ক্লজ ক্লাস 9 এন্ড ক্লাস 10 এর, ক্লাস 8 হালকা আছে, তবে ক্লাস 9 এন্ড ক্লাস 10 অত্যন্ত ভাইটাল একটা টপিক ক্লজ। ঠিক আছে, এই ক্লজ জিনিসটা খুব ভালো করে শিখতে হবে এবং ক্লজ যদি না শিখতে পারো ভালো করে, তাহলে তোমাদের ভবিষ্যতে যে সেন্টেন্স গুলো রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে গেলে, ট্রান্সফরমেশন করতে গেলে, লিঙ্ক করতে গেলে, স্প্লিট করতে গেলে তোমাদের বিভিন্ন প্রবলেমস ক্রিয়েট হবে। তো সেই কারণে আমি তোমাদের আজকে যে ক্লজটা রয়েছে সেই ক্লজ অত্যন্ত গুরুত্ব সহকারে এবং অত্যন্ত কেয়ারফুলি টেকনিক্যালি তোমাদের কিছু কিছু ট্রিক্স, শর্টকাট ট্রিক্স এবং শর্টকাট মেথডস বলে দেবো এবং সেই অনুযায়ী তোমরা করবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। লেটস কন্টিনিউ ক্লজ। এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়। দেখো ক্লজ, তো আমি অনেক জায়গায় অনেক স্টুডেন্টসকে দেখেছি এবং অনেক জায়গাতে আমি দেখেছি, তো এই ক্লজটাকে নিয়ে অনেকে ঘাবড়ায়। তো কেন ঘাবড়ায়? তো ক্লজ হচ্ছে অত্যন্ত একটা সহজ বিষয়। এটাকে যদি ভালো করে বোঝা যায়, এর থেকে সহজতম গ্রামার আর নেই। ঠিক আছে, যেমন ডিগ্রি চেঞ্জ অনেকে অনেক কঠিন ভাবে অনেকভাবে বলবে, তো ক্লজ অনেকে অনেকভাবে বলবে। সেসব দিকে নাকি ক্লজকে একদম ধোয়াউড়ি শিখে দিতে হবে, এটা হচ্ছে আমার কথা। ক্লজকে হচ্ছে ধোয়াউড়ি শিখে দিতে হবে। দেখো ক্লজ ক্লজ হচ্ছে খুবই সহজ একটা বিষয় এবং আমি এমন ভাবে আজকে তোমাদের ক্লজটা বোঝাবো যাতে তোমরা সারা জীবন মনে রাখবে এবং এখান থেকে ভালো ভালো কোশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, তো দেখো ক্লজ, তো হোয়াট ইজ ক্লজ? তো ক্লজের বাংলা মানে হচ্ছে বাক্যাংশ। তো ক্লজ কি বলছে? ক্লজের বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ। এখানে আমি লিখছি, ঠিক আছে। আর আমি রয়েছি তোমাদের সাথে অরিত্র স্যার ফ্রম নদিয়া ডিস্ট্রিক্ট। আর ফুল নেম হচ্ছে অরিত্র বিশ্বাস। ক্লজ, ক্লজ কি বললাম? ক্লজের বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ। আমি ছোট ছোট করে কেটে কেটে বোঝাবো তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় কোথাও। ক্লজের বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ, এরকম এখান থেকে বোঝা যাচ্ছে এই বাক্যাংশ, এটাকে ভাঙো তাহলে বাক্যের অংশ। তাহলে ক্লজ কি? ক্লজ সহজ অর্থে সহজভাবে বললে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে রিপিট, আরেকবার রিপিট করছি, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। ক্লজ অর্থাৎ বাক্যের অংশ, ঠিক আছে। তো দেখো আমি এখানে কটা পয়েন্টস লিখছি। তো আমরা তো জানলাম ক্লজ কি, ক্লজ জানলাম বাক্যাংশ যেটা বাক্যের অংশ। ঠিক আছে, ক্লজ আমি ক্লজ, এবার ক্লজ জানতে হলে ক্লজের ডেফিনেশন জানতে হবে। তো ক্লজ হচ্ছে যেটা বললাম আমি বাক্যাংশ। তো ক্লজে কি কি থাকবে? একটা মানে একটা ক্লজ, একটা সেন্টেন্স, সেই সেন্টেন্স টোটাল একটা ক্লজ ধরো, তাহলে সেইটার মধ্যে ক্লজ হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগবে, ঠিক আছে, কি কি কন্ডিশন লাগবে, সেইগুলো আমি লিখছি। ক্লজে অবশ্যই সাবজেক্ট প্লাস প্রেডিকেট থাকবে। সাবজেক্ট প্লাস প্রেডিকেট থাকবে, মাস্ট। ক্লজ হতে গেলে একটা বাক্যে সাবজেক্ট প্লাস প্রেডিকেট থাকতেই হবে, না হলে ক্লজ হবে না। 2 নাম্বার, ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্স হতে গেলে ক্লজে যেমন একটা কি বললাম সাবজেক্ট বা প্লাস প্রেডিকেট থাকবে, তেমনি অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, সাবজেক্ট প্লাস প্রেডিকেট প্লাস ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে বোঝা গেল।
তাহলে কি কি থাকবে? সাবজেক্ট প্লাস প্রেডিকেট আর ফাইনাইট ভার্ব। তো এই ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা দেখো এই ক্লাসে আমি হালকা করে বলে দিচ্ছি। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, সমাপিকা ক্রিয়া। তো দেখো, তো এই সমাপিকা যে ক্রিয়া জিনিসটাকে, এটা অলরেডি তোমরা বাংলা গ্রামারে পড়ে এসেছো। ইংলিশে যাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো ফাইনাইট ভার্ব জিনিসটা কি? দেখো, ফাইনাইট ভার্ব কিছুই না, মানে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া হচ্ছে টেন্স অনুযায়ী চেঞ্জ করা যায়, অর্থাৎ যে ক্রিয়াকে টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। অর্থাৎ যেমন আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ ধরো আমি লিখলাম, এর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন আমি লিখলাম রনিত স্মাইলস। রনিত স্মাইলস, এটা কি? সাবজেক্ট, এটা ভার্ব। তাহলে দেখো, রনিত স্মাইলস, তাহলে এখানে কি বলছে? বলছে যে ভার্বের ক্রিয়া সাবজেক্টের নাম্বার, পার্সন এন্ড টাইম দ্বারা নির্ধারিত বা সীমাবদ্ধ হয়, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আবার রিপিট করছি, বা লেটস রিপিট। বলছে যে ভার্বের ক্রিয়া সাবজেক্টের নাম্বার এন্ড পার্সন এন্ড টাইম দ্বারা নির্ধারিত হয়, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। যেমন ধরো এখানে এটা কি বললাম, তাহলে কি কি থাকবে? ক্রাইটেরিয়া। তাহলে কি কি থাকবে? এই রনিত, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রনিত স্মাইলস, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এই রনিতটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি বললাম? যে ভার্বের ক্রিয়া সাবজেক্টের নাম্বার, এ দেখো নাম্বার লিখেছি, যে ভার্বের ক্রিয়া সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টাইম দ্বারা নির্ধারিত হবে, দ্যাট ইজ কি? ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। নাম্বার, পার্সন এন্ড টাইম দ্বারা নির্ধারিত হবে, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। টাইম এখানে তোমরা বলবে এখানে হয়তো টাইম করতে আসবে, হ্যাঁ, রনিত স্মাইলস, এখানে বলছে রনিত হাসে, হ্যাঁ, তো এখানে টাইম কি করে আসবে? আছে, এটা কি? এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্স। টেন্সের উপর ভিডিও, ওটা লেন্দি হবে বলে আমি ওটা পরে আপলোড করব। তো স্টুডেন্টস দেখো, এখানে আমি কি পড়ালাম, ক্রাইটেরিয়াটা বলে দিলাম। তাহলে দ্যাট ইজ ফাইনাইট ভার্ব, যে ভার্বে একটি মাত্র, যে না, ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বে ক্রিয়া টেন্স অনুযায়ী বা ক্রিয়ার কাল অনুযায়ী পরিবর্তন হয়, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে এই স্মাইলসটা হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? তো এটা আমি মুছে দিলাম। তাহলে কি কি থাকবে? ক্লজ কি বললাম? ক্লজ হচ্ছে এক প্রকার বাক্যাংশ, বা ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট বা প্রেডিকেট মাস্ট এন্ড ফাইনাইট ভার্ব অবশ্যই একটি থাকতে হবে, তবেই সেটা ক্লজ বলে গণ্য হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, তাহলে ক্লজ আরেক সহজভাবে বলতে হবে, ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ, যার মধ্যে একটি সাবজেক্ট ও অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবেই, সাবজেক্ট ও প্রেডিকেট একসঙ্গে। তো ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ যার মধ্যে একটি সাবজেক্ট ও প্রেডিকেট এবং একটি ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, তবেই সেটা ক্লজ হবে, অর্থাৎ বাক্যাংশ হবে। ঠিক আছে, তো এবার আমি টাইপস করাচ্ছি ক্লজের। টাইপস, ঠিক আছে। তো ক্লজ দেখো অনেক জায়গায় প্রধানত দুটো টাইপস করে ছেড়ে দেয়, কিন্তু ক্লজ অ্যাকচুয়ালি তিন প্রকার ক্লজ। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ or ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল বলে অথবা ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো একটা বললেই হলো। প্রিন্সিপাল আর ইন্ডিপেন্ডেন্ট,
সেকেন্ড হচ্ছে সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট। থার্ড হচ্ছে কোঅর্ডিনেট, এটা বলবো কোঅর্ডিনেট ক্লজ, এগুলো বাংলা জানতে হবে। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল আর ইন্ডিপেন্ডেন্ট, এটাকে মেন ক্লজ বলা হয়ে থাকে, মানে এটা হচ্ছে স্বাধীন বাক্যাংশ। ঠিক আছে, নামের মধ্যে দেখো উত্তর, ইন্ডিপেন্ডেন্ট দ্যাট ইজ স্বাধীন বাক্যাংশ বা প্রধান বাক্যাংশ। এইটা সাবঅর্ডিনেট, এটা হচ্ছে অপ্রধান অর্থাৎ ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। ঠিক আছে, এটা অপ্রধান বাক্যাংশ। আর এই কোঅর্ডিনেট হচ্ছে সংযোজক করছে অর্থাৎ সংযোজন, লিঙ্ক আপ। ঠিক আছে, টাইপস কি কি ক্লজের? ক্লজ মূলত তিন প্রকারেরই। ক্লজের টাইপস কি বল? প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট, নামের মধ্যে উত্তর, স্বাধীন বাক্যাংশ। সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ অপ্রধান বাক্যাংশ, এন্ড কোঅর্ডিনেট ক্লজ দ্যাট ইজ সংযোজক। তো এবার একটা একটা করে আমি এখানে ধরে এখানে পড়াবো। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো এইটুকুনি আমি মুছে দিলাম। তো এখানে আমি হেডিং করছি কি লিখবো এখানে? ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তো তোমাদের আরেকটা জিনিস ওখানে বলা হলো না, ওটা পরের ক্লাসে বলে দেবো, নাহলে এখনই বলে দিই, দাঁড়াও। এই সাবঅর্ডিনেট ক্লজ যেটা বললাম বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। ঠিক আছে, এটা আমি বলতে মনে ছিল না, এটা 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। 3টে ক্যাটাগরি কি কি? নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, এটাকে নাউন অথবা নমিনাল দুটোই বলা হয়, নমিনাল ক্লজ। সেকেন্ড, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, এন্ড থার্ডলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, মানে সাবঅর্ডিনেট ক্লজটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হলো। একটা হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ বা বিশেষ স্থানীয় বাক্যাংশ, অ্যাডজেক্টিভ বিশেষ স্থানীয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর রিলেটিভ বিশেষণ স্থানীয়, আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব মানে জানো তোমরা ক্রিয়া বিশেষণ। তো এগুলো সব ধরে পরে সেকেন্ড ক্লাসে আমি আলোচনা করব। আজকে মেন হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা, ক্লজ কি, ক্লজের টাইপস কি, সেই 3টে টাইপসটি ধরে একদম টু দি পয়েন্ট, একদম ক্লিয়ার কাট বোঝাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও, নাউন ক্লজ, নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ রিলেটিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এটা মুছে দিলাম। দেখো, ধরো এই যে ক্লজ যেটা উদাহরণ দিলাম, এই দেখো আমি যে ক্রাইটেরিয়া গুলো বললাম, ফলো দিস পয়েন্ট, আমি যে ক্রাইটেরিয়া গুলো বললাম, কি বললাম? একটা হচ্ছে সাব প্লাস প্রেডিক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস প্রেডিকেট। সেকেন্ড হচ্ছে বললাম অবশ্যই মাস্ট এই দুটো থাকতেই হবে, তবে সেটা ক্লজ বলে গণ্য হবে। ক্লজ তখনই হবে যখন এই সাবজেক্ট প্লাস প্রেডিকেট ফাইন্ড, এই দুটো থাকবে কোন একটা বাক্যের মধ্যে, তবেই ক্লজ বলে গণ্য হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, যেমন আমি ধরো একটা উদাহরণ দিই,
যেমন ধরো এখানে আমি লিখলাম আই নো, I know who he is, যেমন লিখলাম I know who he is, ঠিক আছে, I know who he is। তাহলে দেখো এটা একটা সেন্টেন্স, আমি কি বলেছি ক্লজ, ক্লজ মানে বাক্যাংশ অর্থাৎ বাক্যের অংশ, প্রত্যেকটা একটা বাক্যের অংশ অর্থাৎ টোটালটা মিলে একটা সেন্টেন্স হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো I know who he is, তাহলে সাবজেক্ট, ফলো দিস পয়েন্ট, ভালো করে দেখবে, আই, এটা কি, এটা একটা সাবজেক্ট আছে, ভালো কথা আছে, ফাইনাইট ভার্ব থাকবে, নো, নো দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। কি করে বুঝলাম, কি বলেছিলাম আমি একদম ক্লাসের শুরুতে বলেছিলাম যে ভার্বের যে যে মানে ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স অনুযায়ী পরিবর্তন করা যাবে, এই ক্রিয়াকে টেন্স অনুযায়ী পরিবর্তন করবে। কি করে পরিবর্তন করা যাবে, দেখো নো থেকে নিউ, নো থেকে নিউ, দেখো এটা প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, দেখো টেন্স অনুযায়ী পরিবর্তন করছে, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, তাহলে এটা অবশ্যই ফাইনাইট ভার্ব। এই দেখো ফাইনাইট ভার্ব, এখানে একটা জিনিস উজ্জ্বল রয়েছে সেটা হলো ইট, এটা হলো ইট, ইটের জায়গায় না হু বসেছে, এই দেখো প্রেডিকেট হয়ে গেল ইট, ঠিক আছে, এখানে ইটটা উজ্জ্বল আছে, হু, তাহলে এখানে দেখো এইটুকুনি একটা জিনিস, এইটুকুনি একটা, ভালো করে বুঝবে, এইখানে দেখো সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, ইজ, এটাও ফাইনাইট ভার্ব। কি করে বুঝলাম, কি করে বুঝলাম স্যার, ইজ, ইজ, ইজ থেকে ওয়াজ, ওয়ার চেঞ্জ করা যাচ্ছে, যাচ্ছে, সেই কারণে টোটালটা হলো ক্লজ। দেখো ক্লজ, আমি শুধু বললাম ক্লজ, শুধু দেখো বলে মাস্টার শুধু ওই ডেফিনেশন দিয়ে ছেড়ে দিল, আরে ভাই ডেফিনেশন না, আমি টোটাল জিনিস বোঝাবো, দেখো কেন হলো, কোথা থেকে হলো, পুরো কেটে কেটে টু দি পয়েন্ট একদম কেটে কেটে বোঝাবো, ঠিক আছে। তাহলে এইটুকুনি তোমরা বুঝতে পারলা, এইটুকুনি তোমরা দেখে নাও, আই নো হু হি ইজ, আই হলো একটা সাবজেক্ট, নো হচ্ছে ফাইনাইট ভার্ব, নো থেকে নিউ, প্রেজেন্ট টেন্স ওটা পাস্ট টেন্স, আর ইজ আর ওয়াজ, এই ইজ হচ্ছে এটা ফাইনাইট ভার্ব, কারণ এটা ইজ থেকে চেঞ্জ করা যাচ্ছে ওয়াজ ওয়ারে, ঠিক আছে, বুঝলা। তাহলে এইটুকুনি দেখো, অসুবিধা নেই, এইটুকুনি, ইজ ইট ক্লিয়ার। তাহলে এরপর চলো দেখা যাক, আমি এবার মেন পার্টে ঢুকবো, ঠিক আছে, এইটুকুনি মুছে দিলাম। ক্লজ, ক্লজ কে ছেলে পেলে ভয় পাচ্ছে, হ্যাঁ স্যার ক্লজ কঠিন, আমি গ্যারান্টি দেবো আজকে যেভাবে আমি পড়াবো ক্লজ জীবনও তোমাদের কাছে কঠিন বলে মনে হবে না। হ্যাঁ ক্লজ পরীক্ষা দেখবে, পরীক্ষা দেখার পরে এইভাবে পকেটে পুরো রেখে দেবে ক্লজকে, ঠিক আছে, ক্লজকে দেখবে, ক্লজের কোশ্চেন আসবে, ক্লজের কোশ্চেন দেখা মাত্র এইভাবে পকেটে পুরো একদম এইরকম অ্যাটিটিউড নিয়ে পড়তে হবে, ঠিক আছে, এইরকম অ্যাটিটিউড নিয়ে পড়তে হবে, তবে পড়াশোনা হবে। আর স্মার্ট স্টাডি করতে হবে, স্মার্ট স্টাডি, এখনকার যুগের ছেলেপেলেরা কি করে, অনেকে পড়ে, অনেকে স্মার্ট স্টাডি করে, ঠিক আছে, কেউ 10 ঘন্টা 12 ঘন্টা পড়ে, ধরো ধরো যারা 10 ঘন্টা পড়ছে, ঠিক আছে, 10 ঘন্টা যারা পড়ছে, পড়েই যাচ্ছে সারাদিন, অথচ তার মাথায় কিছুই আসলো না, ঠিক আছে, ওই পড়ে কিছু লাভ হবে না। তুমি 5 ঘন্টা পড়বা, 5 ঘন্টা স্মার্ট ওয়েতে পড়বা, দ্যাট ইজ পড়া, দ্যাট ইজ স্টাডি, সেটাকে স্টাডি বল, ইটস কল স্টাডি। 5 ঘন্টা পড়বা, 5 ঘন্টায় একদম বইয়ের মধ্যে টু দি পয়েন্টে খুঁটিয়ে খুঁটিয়ে আমি কি পড়ছি সেটাকে খাতায় নোট ডাউন করতে হবে বা রাইট ডাউন করতে হবে, সেইভাবে লিখে সেইটাকে পড়া বল। অথচ তুমি কি করো, সারাদিন 10 ঘন্টা খেপার মতো পড়ে গেলা, পাগলের মতো পড়ে গেলা, অথচ তোমার মাথায় কিছু হলো না, লোককে বলে বেড়াচ্ছ যে আমি আজকে 10 ঘন্টা পড়েছি, ওই পড়ে কিচ্ছু হবে না ভাই, ওই পড়ে কিচ্ছু হবে না, ঠিক আছে। আমি নিজেও, আমি সত্যি কথা বলছি, মাধ্যমিকের আগে আমি আমি পড়েছি 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়েছি, সকাল 7টায় উঠতাম, দুপুর 2টো অব্দি পড়তাম, আর হ্যাঁ আমি পড়তাম 10 ঘন্টা, কিন্তু 10 ঘন্টায় স্মার্ট ওয়েতে পড়তাম, 10 ঘন্টায় টেকনিক্যাল ওয়েতে পড়তাম, দ্যাট ইজ স্টাডি, বুঝলা। তো পড়াশোনা সেইভাবে গিয়ে পড়াশোনাকে নেবে, ঠিক আছে, না তো সবাই সায়েন্টিস্ট হয়ে যেত, সবাই সায়েন্টিস্ট হয়ে যেত, সবাই প্লেন চালাতো, হ্যাঁ সবাই অনেক কিছু করে ফেলতো, ঠিক আছে। তো চলো এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লাসটা, অনেক কিছু বকে ফেললাম, জ্ঞান দিয়ে ফেললাম, যাই হোক ইন্ডিপেন্ডেন্ট ক্লাসটা এবার দেখাই তোমাদের। ইন্ডিপেন্ডেন্ট অর কি বললাম, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ, নামের মধ্যেই উত্তর। কি করে স্যার, ইন্ডিপেন্ডেন্ট এই কথাটা মানে কি স্বাধীন, প্রিন্সিপাল মানে মেন প্রধান, স্বাধীন প্রধান,
তাহলে এটা কি হলো স্বাধীন বাক্যাংশ বা প্রধান বাক্যাংশ। ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এই সেন্টেন্সটাকে বা এই ক্লজটাকে অন্য কোন সেন্টেন্সের উপর নির্ভর করতে হয় না, নট ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা নট ডিপেন্ডেন্ট, অন্য কোনো সেন্টেন্সের উপর নট ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অন্য কোনো ওয়ার্ডের উপর নট ডিপেন্ডেন্ট, সেই কারণে এটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কেন প্রধান বাক্যাংশ বলা হচ্ছে? আরে ভাই এটি কারোর উপর নির্ভরশীল নয়, এ নিজেই বাপ। ঠিক আছে, নিজেই বাপে, সেই কারণে এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা উদাহরণ দিই তবে বুঝতে পারবি। এক্সাম্পল, ধরো আমি লিখলাম হি ইজ এ গুড বয়। ফার্স্ট উদাহরণ, হি ইজ এ গুড বয়। তাহলে এটা একটা সেন্টেন্স, ক্লিয়ার? দেখতে পাচ্ছ এটা একটা সেন্টেন্স, হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। তাহলে সে একটা ভালো ছেলে, তাহলে এইটা কি কারোর উপর নির্ভরশীল? কারোর উপর নির্ভরশীলই তো নয় ভাই, এটা তো নিজে একটা প্রধান বাক্যাংশ। আর একটা যদি লিখি, ধরো লিখলাম আই লাইক টু ডু ব্লগিং। আই লাইক টু ডু ব্লগিং, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? নিজেই তো স্বাধীন, এ তো কারোর উপর নির্ভরশীল হচ্ছে না ভাই, এ তো নিজেই স্বাধীন। দেখো আমি ব্লগিং করতে ভালোবাসি বা কেউ গার্ডেনিং করতে ভালোবাসে, লিখে দিলাম। ধরো যারা লিখছি, ধরো ক্লাস দেখছে আমার, বলবে স্যার বলছে ব্লগিং করতে, আমার তো বাগান করতেও ভালোবাসি, তাদের জন্য গার্ডেনিং লিখে দিলাম, কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আই লাইক টু ডু ব্লগিং অর গার্ডেনিং, হি ইজ এ গুড বয়, এটসেট্রা। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ, যেহেতু এটা কারোর উপর নির্ভরশীলই করছে না, অর্থাৎ বারবার আমি একটা কথাকে গুরুত্ব দেবে আমি ওয়েটেজ দিচ্ছি, নট ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট অর্থাৎ কারোর উপর নির্ভরশীল নয়, সেই ক্লজটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ। সেই কারণে এর নামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, ধরো আরো উদাহরণ ধরো দিলাম। ধরো সাপোজ আমি দিই, ধরো আমি লিখলাম সাপোজ, ধরো আমি লিখলাম ডু ইউ লাইক টু প্রেফার কফি? ডু ইউ লাইক টু প্রেফার কফি, তুমি কি কফি খেতে পছন্দ করো? ঠিক আছে, আমি পছন্দ করি, হ্যাঁ সেই কারণে লিখলাম ডু ইউ লাইক টু প্রেফার কফি। তাহলে এই তিনটে সেন্টেন্স, যে তিনটে সেন্টেন্স লিখলাম, এই তিনটে সেন্টেন্সই হলো ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজের উদাহরণ। মাইন্ড ইট, বারবার একটা কথা বলছি, প্রিন্সিপাল আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মেন যে সূত্র সেটা হলো এটা কারোর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ এ কারোর উপর নির্ভরশীল হবে না, এ একাই বস, একাই চলতে ভালোবাসে। ঠিক আছে, এইটা মাথায় রাখো, মাইন্ড ইট। ঠিক আছে, এইবার ধরো আমি এখানে একটা উদাহরণ লিখলাম, ধরো আমি এখানে সাপোজ লিখলাম ধরো লিখলাম, দাঁড়াও এটা না, অন্য উদাহরণ দিতে হবে। I believe that he is honest. এইবার এখানে দেখো টেকনিক দেখো, I believe that he is honest. এখানে দেখো এইবার আমি সাবঅর্ডিনেট ক্লজে ঢুকছি আস্তে আস্তে, মানে ইন্ডিপেন্ডেন্ট থেকে এবার আমি কোথায় ঢুকছি? ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্টে লিখে দিলাম ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ, অপ্রধান বাক্যাংশ বা নির্ভরশীল বাক্যাংশ ক্লজ। এবার এইটা আমি প্রবেশ করছি আস্তে আস্তে, বুঝবা আমি দুটো জিনিস দেখো, এটা এটার সাথে ইন্টারকানেক্টেড, আমি এটা বোঝাবো এবার, ইন্টারকানেক্টেড ভালো করে বুঝবা। বলছে আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, আমি বিশ্বাস করি যে সে হলো সৎ। ঠিক আছে, এইবার দেখো আই বিলিভ, আমি বিশ্বাস করি। ঠিক আছে, এইটাকে বাদ দিয়ে দাও, ধরো এটাকে বাদ দিয়ে দিলাম, এই দ্যাট হি ইজ অনেস্ট এটাকে বাদ দিয়ে দিলাম, আমি বিশ্বাস করি যে সে হলো সৎ, যে সে হলো সৎ যে সে হলো সৎ, কি যে সে হলো সৎ, তাই না?
আমি বিশ্বাস করি যে সে হলো সৎ। বুঝলা? এইটুকুনি মুছে দাও। দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হলো সৎ। এরকম কোন বাক্য শুনেছো যে ধরো কাউকে বলছো যে সে হলো সৎ, লোকটা বলবে আরে ভাই তুই খ্যাপা না পাগল, যে সে হলো সৎ বলছিস, তো মাথা খারাপ হয়ে গেছে, তো পাগলা গাড়ি দেবো। ঠিক আছে, যে সে হলো সৎ, আরে ভাই কি যে সে হলো সৎ, আমি বিশ্বাস করি বা সে বিশ্বাস করে যে সে হলো সৎ। ঠিক আছে, তাহলে দেখো এই বাক্যটা, এই যে ওয়ার্ডটা দ্যাট হি ইজ অনেস্ট, এইটা কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট। দেখো আমি মেন পার্টে ঢুকছি, এখানে বুঝবে, আমি টেকনিক খাটাচ্ছি এবার। এটার উপর ডিপেন্ডেন্ট করছে কিন্তু, দ্যাট হি ইজ অনেস্ট এটার উপর নির্ভরশীল। এ কিন্তু একা একা চলতে পারে না, একা একা চলতে পারে না। যদি পারতো তাহলে এটা হয়ে যেত প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এ তো একা একা চলতে পারছে না, বাক্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ঠিক আছে, এই যে দ্যাট হি ইজ অনেস্ট এটার উপর নির্ভরশীল, সেই কারণে দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? এইটুকু জিনিস বোঝানোর জন্য আমি এতগুলো বাক্য খরচ করলাম। দাঁড়াও জল খেয়ে নি। ঠিক আছে, এইবার তাহলে বোঝা গেল কি বললাম? এই দ্যাট হি ইজ অনেস্ট, এটা যে সে হলো সৎ, এ একা একা চলতে পারে না, এটা অপ্রধান বাক্য। দেখো একদম বোঝা যাচ্ছে এটা এইটার উপর নির্ভরশীল 100%। সেই কারণের জন্য এটা ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ রূপে গণ্য করা হয়। আর এইটুকুনি কি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল, এটা পিসি, এটা হচ্ছে পিসি, আমাদের রাজ্যের পিসি না এটা। ঠিক আছে, এটা হচ্ছে পিসি, পিসি না, রাজ্যের পিসি না, এটা হচ্ছে পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। আর এইটুকুনি কি, এইটুকুনি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে এসসি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, বোঝা গেল? আর এই দ্যাট, এই দ্যাট কি ভাই? দ্যাট, এই দ্যাট হচ্ছে একটা কনজাংশন, কোঅর্ডিনেটেড কনজাংশন। ঠিক আছে, বলবো সব, এটাকে যুক্ত করছে এই দুটো। ধরো দুটো ব্রিজ আছে, ঠিক আছে, দুটো ব্রিজ, বড় দুটো ব্রিজ আছে, ব্রিজের মাঝে এই ধরো দুটো ব্রিজ, ঠিক আছে, এই দুটো ব্রিজের এখানে এই মাঝখানে জায়গাটা ফাঁকা। ঠিক আছে, আমি এই দেখো বোঝাচ্ছি, এই দেখো, আই বিলিভ, এই দেখো এইটুকুনি। ঠিক আছে, এই দুটো ধরো ব্রিজ, তাহলে মাঝখানে একটা সংযোজক অব্যয়, অর্থাৎ মাঝখানে একটা লিঙ্কার চলে আসলো, এই লিঙ্কারটা দুটোর মধ্যে কানেক্ট করছে সেতুটাকে, দ্যাট, সেই কারণে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এটা হচ্ছে পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে এসসি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? আরেকটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, এইটুকু বোঝা গেল? তাহলে আরেকবার আমি রিপিট করছি হালকা ভাবে। ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন এক প্রকার ক্লজ, মানে এমন এক প্রকার বাক্যাংশ যেটি কারোর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ নট ডিপেন্ডেন্ট, অর্থাৎ এইটা স্বাধীনভাবে চলতে পছন্দ করে, অর্থাৎ এরা স্বাধীন। অপরদিকে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ হলো অপ্রধান বাক্যাংশ, যেটা স্বাধীন নয়, অর্থাৎ অপ্রধান, এরা এইটার উপর স্বাধীন। এইটুকুনি যদি বাদ দিয়ে দিই, এরকম কোন রকম সেন্টেন্স হতে পারে না। তাই এটা এটার উপর ডিপেন্ডেন্ট, যেহেতু এটা এটার উপর ডিপেন্ডেন্ট, সেই কারণে এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? উদাহরণ দিচ্ছি আরো, তবে বুঝতে পারবো। এটুকুনি পর্যন্ত আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর কটা উদাহরণ দিই, ঠিক আছে। ধরো এখানে লিখলাম এভরিবডি knows that, everybody knows that man is mortal। এটা বাংলা কি? সবাই জানে বা সকলেই জানে যে মানুষ হলো মরণশীল। তাহলে এই সেন্টেন্সটাতে কি বোঝা যাচ্ছে? এভরিবডি নোজ, এইটুকুনি লক্ষ্য করো। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটিসড, এভরিবডি নোজ, এইটুকুনি কি বলো আমার সাথে সাথে সবাই বলো? এইটুকুনি হচ্ছে পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, আর আর এই দেখো দ্যাট ম্যান ইজ মর্টাল, দেখো এটা হচ্ছে এসসি অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সবাই জানে। তাহলে এই দেখো সবাই, এভরিবডি নোজ, এটা একটা সেন্টেন্স, এটা একটা মানে রয়েছে। কিন্তু যে মানুষ হলো মর্টাল, এই সরি মানুষ হলো মরণশীল, এরকম কোনো বাক্য হয়? তুমি হয়তো কাউকে বলছো যে মানুষ হলো মরণশীল, আরে ভাই কি বলছিস যে মানুষ হলো মরণশীল? তুমি কি খেপে টেপে গেছিস নাকি? হ্যাঁ, কি খ্যাপা হয়ে গেছিস তুই? হ্যাঁ, স্যারও কি খ্যাপা হয়ে গেছে? আমি ভাই খ্যাপা হয়নি, আমি বোঝাচ্ছি।
তাহলে দেখো এভরিবডি নোজ এ একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট আর নিজের স্বাধীন, কিন্তু এ কিন্তু স্বাধীন নয়। এ এইটা লিখেছি তবে এ স্বাধীন হতে পেরেছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল এটা? তারপরে দেখো আরেকটা ধরো উদাহরণ দিই আমি। সাপোজ এইবার প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গেল, এবং ডিপেন্ডেন্ট এবং কি বলেন এই সাবঅর্ডিনেট ক্লজ বোঝা গেল, এইটুকুনি বোঝা গেল এইটুকুনি। এরপর হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং ক্লজ। তো কোঅর্ডিনেটিং ক্লজের বাংলা অর্থ কি? সংযোজক। কোঅর্ডিনেট কথা অর্থ কি? সংযোজক করা, লিঙ্ক আপ করা একটার সাথে আরেকটা। যেমন ধরো এখানে লিখলাম হি ইজ অনেস্ট বাট নট রিচ। সে হলো সৎ কিন্তু ধনী নয়। এই একটা একটা সেন্টেন্স, এই একটা, এই একটা। তাহলে এই দুটোকে লিঙ্ক আপ করছে কে? এই বাট। এই বাটটা হচ্ছে কোঅর্ডিনেট করছে, কোঅর্ডিনেট কোঅর্ডিনেট করছে। ঠিক আছে, কোঅর্ডিনেটিং ক্লজ। এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন, দ্যাট ইজ কনজাংশন অব্যয়। কনজাংশন সংযোজক, সংযোজক অব্যয়, সংযোজক অব্যয় এটা। ঠিক আছে, কোঅর্ডিনেট করছে। তো কিছু আমি এখানে কনজাংশন এখানে কিছু লিখে দিচ্ছি। যেমন ধরো লিখলাম, ঠিক আছে, যেমন ধরো লিখলাম ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। প্রত্যেকটা ফার্স্ট অক্ষর নিয়ে নাও। এফ, এ, এন, বি, ও, ওয়াই, এস। সব থেকে এটা শর্টকাট ট্রিক বলে দিলাম, ফ্যান ভয়েস। ক্লিয়ার? ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস মানে এফ ফর ফ্যান, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট অ্যান্ড এস ফর সো। এটা হচ্ছে শর্টকাট মেথড মনে রাখার, যাদের পড়তে অসুবিধা হয় বা কষ্ট হয়, ঠিক আছে, তাদের জন্য শর্টকাট মেথড। শর্টকাট মেথড এটা, এটা হচ্ছে শর্টকাট মেথড। ফ্যান ভয়েস, এফ ফর এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর এবং ওয়াই ফর ইয়েট এবং এস ফর সো। তাহলে এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে হি ইজ অনেস্ট বাট নট রিচ। তো এটা কনজাংশন, এটা এক প্রকার, তাই এটাকে লিঙ্ক আপ করছে দুটোর মধ্যে, সেই কারণে এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, এই কোঅর্ডিনেটিং ক্লজ দিয়ে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। কম্পাউন্ড সেন্টেন্স বিল্ড আপ তৈরি হয়। ঠিক আছে, এটা দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স বিল্ড আপ হয়। ধরো আরেকটা উদাহরণ এখানে যদি আমি দিই, এখান থেকে এটা দেখে নাও।
ধরো এখানে আমি লিখলাম একটা উদাহরণ লিখলাম, ওয়ার্ক হার্ড or you will not pass the exam. Work hard or you will not pass the exam. ঠিক আছে, work hard or you will not pass the exam, এই দুটো সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ক যেটা সেটা হচ্ছে কি করছে, কোঅর্ডিনেট করছে এই দুটো সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, এই দুটো যে রয়েছে এই দুটোর মধ্যে কি করছে, কোঅর্ডিনেটিং অর্থাৎ সংযোজন করছে। তো সংযোজন করছে বলে এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। ক্লিয়ার? ও এখানে আরেকটা জিনিস, এই কোঅর্ডিনেটিং এইটুকু তোমাদের জানলেই হবে। এই ডিপেন্ডেন্ট ক্লজে একটা শর্টকাট মেথডস বলে দিচ্ছি। শর্টকাট মেথড ডিপেন্ডেন্ট ক্লজ কি করে চিনবে ডিপেন্ডেন্ট ক্লজ, হাউ টু আইডেন্টিফাই ডিপেন্ডেন্ট ক্লজ ইন ইজিয়েস্ট ওয়ে। ডিপেন্ডেন্ট ক্লজ কি করে চিনবে সহজেই, বা হাউ টু আইডেন্টিফাই ডিপেন্ডেন্ট ক্লজ ইন ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, কি করে চিনবে সহজে, দেখো WH ওয়ার্ডস, WH ওয়ার্ডস মানে হু, হুম, হোয়াট, হোয়ার, হোয়েন এটসেট্রা। WH ওয়ার্ডস ইফ, তারপর হচ্ছে ধরো অর, WH ওয়ার্ডস গেল ইফ, তারপর হচ্ছে অ্যাজ, দো, অ্যাজ, দো, অলদো। WH ওয়ার্ডস ইফ, অ্যাজ, দো, তারপর হচ্ছে অলদো। ঠিক আছে, বিকজ, দ্যাট এটসেট্রা। তো এইগুলো যেখানেই থাকবে, এইগুলো সহ পরের সেন্টেন্সটা, এইগুলোর পরেই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটা থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজটা চেনা যাবে এরপরেই। উদাহরণ দিয়ে বোঝাবো অবশ্যই। যেমন আমি ধরো লিখলাম নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী ইজ এ জেন্টেলম্যান। ধরো লিখলাম নরেন্দ্র মোদী ইজ এ জেন্টেলম্যান হুম উই অল রেসপেক্ট। নরেন্দ্র মোদী হলেন একজন ভদ্র মানুষ যাকে আমরা সবাই শ্রদ্ধা করি। বাংলা মানে কি বললাম, WH ওয়ার্ডস, এর মধ্যে হুম, একদম বোঝা যাচ্ছে শর্টকাট টেকনিক। এটাকে লিখে দিচ্ছি ST মানে শর্টকাট টেকনিক। ঠিক আছে, সহজতর পদ্ধতি এটা সব থেকে, এইভাবে কেউ পড়াতে পারবে না। এই টেকনিকের শিখে রাখো, জীবনে ডিগ্রি বলছি, ক্লাস ভুল হবে না। তো নরেন্দ্র মোদী ইজ এ জেন্টেলম্যান হুম উই অল রেসপেক্ট। তাহলে এই হুম সহ এইটুকুনি হয়ে গেল কি যেন লিখলাম, ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ SC। আর এইটুকুনি কি, এইটুকুনি হচ্ছে PC। এইটুকুনি হচ্ছে PC অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এইটুকুনি হচ্ছে PC। তারপরে ধরো আমি লিখলাম, ধরো সাপোজ এখানে একটা লিখতে পারি, I know the man who wrote the letter. I know the man who wrote the letter. এই দেখো, এইটুকুনি হচ্ছে SC সূত্র, সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটুকুনি হচ্ছে PC, আমি মানুষটাকে চিনি যে চিঠিটা লিখেছিল। তাহলে PC এইটুকুনি হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। ইফ থাকবে, অ্যাজ থাকবে। ও আরেকটা জিনিস বলে দিই, এই সবসময় যে এই প্রিন্সিপাল ক্লজ সবসময় যে এইরকম এইটা এর ধরো আমি যদি আমি লিখি if he does not work hard he will not succeed. If he does not work hard he will not succeed. এই if, এই দেখো
কি হলো কেসটা আমি বলছি। এইটুকুনি হচ্ছে এসসি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটুকুনি হচ্ছে পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ যে সবসময় পরেই থাকবে প্রিন্সিপাল ক্লজ এরকম কোনো মানে নেই। এটা কিন্তু বাক্যের ফার্স্টে অর্থাৎ শুরুতেই থাকতে পারে। এই ইফ, এরকম ইফ শর্টকাট টেকনিক ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড হি উইল নট সাকসিড, সে সফলতা পাবে না বা সে সফল হবে না। এইটুকুনি প্রিন্সিপাল হয়ে গেল, এইটুকুনি এসসি হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আর কিছু বেশি বলার নেই, এই ছিল ক্লজ, যেটাকে বাক্যাংশ বলে অবশ্যই একটা প্রিন্সিপাল থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং সাবজেক্ট প্রেডিকেট অবশ্যই থাকবে, নাহলে সেটা ক্লজ বলে গণ্য হবে না, বিবেচিত হবে না। তো ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড হি উইল নট সাকসিড, মানে এইটা সবসময় যে এর পরে থাকবে এরকম মানে নেই, এটা বাক্যের শুরুতেও থাকতে পারে। কি করে বুঝবে যে ইফ অ্যাজ দো অলদো বিকজ দ্যাট ডব্লিউএইচ ওয়ার্ডস এটসেট্রা যদি থাকবে একদম চোখ কান খুলে এইটুকুনি হয়ে যাবে এসসি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে পিসি, ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেল এই ক্লাসটা। তো এটা হচ্ছে পার্ট, এটা আমি লিখে দিচ্ছি উপরে, পার্ট 1। এটা গেল পার্ট 1, ঠিক আছে, এটা গেল পার্ট 1। পার্ট 2 খুব তাড়াতাড়ি আমি as soon as possible আমি আপলোড করব। তো এই ছিল আজকে আমার ক্লজের পার্ট 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে বোঝালাম এইভাবেই ঠিক তোমরা পড়বে, এইভাবেই আমার ভিডিওটি দেখবে এবং এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, বই থেকে পড়বে, প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি করে লাইক, একটি করে কমেন্ট করবে অবশ্যই, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও আমার এই ভিডিওটি ক্লজ নিয়ে যাতে খুবই প্রবলেম হয় তারা আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।